ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সঞ্চিতা। প্রথমে দেখে নিচ্ছে খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। ভারত চীন সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ফের উত্তেজনা। লাদাখের উত্তরে বার্সে এলাকায় চীনা সৈন্যদের অস্থায়ী ক্যাম্প শুক্রবার ভেঙে দেয় ভারতীয় সেনা জওয়ানেরা। পশ্চিমবঙ্গ বিধাননগরে অসীম দাশগুপ্ত ও রমলা চক্রবর্তী এই দিফলা অস্ত্রে তৃণমূলকে পরাস্ত করতে চাইছে সিপিআইএম। শনিবার সিটিজেন ফোরাম গঠন করে কংগ্রেস ও বাম দলগুলিকে আরও কাছে নিয়ে এসেছেন সিপিএম নেতা গৌতম দেব। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনে 2014-15 সালের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যে এলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। ফিরে আসছে বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই বিইই লেভেল ও সর্বোচ্চ তারাচিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে সিএফএল অথবা এলইডি বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আঁধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। খিদে পাচ্ছে না, পেট ব্যথা করছে। আরো বাইরের খাবার খা, তোদের নিয়ে যে কি করি। আরে দিদি, 10টি আয়ুর্বেদিক তত্ত্ব দিয়ে তৈরি লিভসেভ কিটস আছে না, যেটা বাচ্চাদের এই সব সমস্যা থেকে রেহাই দেয়। আমার বাচ্চাদের সুরক্ষা কবচ লিভসেভ কিডস। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। Heavenly Wedding Collections from PC Chandra Jewelers. PC Chandra Jewelers এর আগরতলা শোরুম, হরিগঙ্গা বসাক রোড, প্যারাডাইস চৌমোহনী, আগরতলা, ত্রিপুরা। ফোন 0381 232 6666। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। ভারত চীন সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ফের উত্তেজনা। লাদাখের উত্তরে বার্সি এলাকায় চীনা সৈন্যদের অস্থায়ী ক্যাম্প শুক্রবার ভেঙে দেয় ভারতীয় সেনা জওয়ানরা। ভারত চীন সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ফের উত্তেজনা। লাদাখের উত্তরে বার্সে এলাকায় চীনা সৈন্যদের অস্থায়ী ক্যাম্প শুক্রবার ভেঙে দেন
ভারতীয় সেনা জওয়ানরা। অভিযানে সামিল ছিলেন আইটিবিপি জওয়ানেরাও। 2000 সালের এপ্রিলে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার এপারে বার্সেতেই তাদের ক্যাম্প চালু করে চীনা সেনারা। এ নিয়ে তিক্ত হয় ভারত চীন সম্পর্ক। পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে চীনের যোগাযোগকারী কারাকোরাম হাইওয়ের উপর বার্সে থেকেই নজরদারি চালায় ভারত সেনা। সে কারণে দীর্ঘদিন ধরেই বার্সের উপর নজর রয়েছে চীনের। চীনা সেনাদের অস্থায়ী ক্যাম্প তৈরির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সেনাবাহিনীর জওয়ানেরা এবং ইন্দো টিবেটান বর্ডার পুলিশের জওয়ানেরা। এরপরে চীনা সেনাদের ক্যাম্প ভেঙে দেন তারা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পশ্চিমবঙ্গ বিধাননগরে অসীম দাশগুপ্ত ও রমলা চক্রবর্তী এই বিফলা অস্ত্রে তৃণমূলকে পরাস্ত করতে চাইছে সিপিআইএম। শনিবার সিটিজেন ফোরাম গঠন করে কংগ্রেস ও বাম দলগুলিকে আরও কাছে নিয়ে এসেছেন সিপিআইএম নেতা গৌতম দেব। পশ্চিমবঙ্গের বিধাননগরে অসীম দাশগুপ্ত ও রমলা চক্রবর্তী এই দ্বিফলা অস্ত্রে তৃণমূলকে পরাস্ত করতে চাইছে সিপিএম। গত শনিবার সিটিজেন ফোরাম গঠন করে কংগ্রেস ও বাম দলগুলিকে আরও কাছাকাছি নিয়ে এসেছিল সিপিএম নেতা গৌতম দেব। রবিবার পশ্চিমবঙ্গের বিধাননগর ভোটের প্রার্থী তালিকা প্রকাশ করে তিনি বুঝিয়ে দিতে চাইলেন এই সিপিএম আর ঘুমন্ত সিপিএম নেই। তৃণমূলকে হারাতে সব শক্তি দিয়ে ঝাঁপাবে তারা। আর তাই শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্যের মডেলে বিধাননগরে অসীম দাশগুপ্তকে মুখ করে ভোটের লড়াইয়ে নামলেন টিম গৌতম। 3 অক্টোবর পশ্চিমবঙ্গের বিধাননগর, বালি, আসানসোল এই 3 পুরসভার ভোট। বালি ছাড়া আসানসোল এবং বিধাননগর 2টি পুরসভায় পরিষদ চালাচ্ছে শাসক দল তৃণমূল। এবার বিধাননগরের সঙ্গে মিলেছে রাজারহাট পুরসভাও। তাই 32 নম্বর ওয়ার্ড থেকে বামেদের প্রার্থী দেওয়া হল স্বচ্ছ ভাবমূর্তির রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্তকে। রবিবার সল্টলেকে প্রার্থী ঘোষণার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে গৌতম দেব বলেন, প্রার্থী তালিকায় মহিলা ও সংখ্যালঘুদের প্রার্থীদের উপরও জোর দেওয়া হয়েছে। তিনি এদিন বলেন, 32 নম্বর ওয়ার্ডে অসীম দাশগুপ্ত, 33 রমলা চক্রবর্তী। অসীম দাশগুপ্তের নেতৃত্বে এই ভোটটা লড়বে বামফ্রন্ট। রমলা চক্রবর্তীর সঙ্গে থাকবেন 20 রবীন্দ্র মণ্ডল, 32 অসীম দাশগুপ্ত। আমাদের রাজ্যের নেতা, প্রধানত যার নেতৃত্বে এই ইলেকশনটা লড়াই করা হবে, সব জায়গাতে সবাই মিলে লড়বে এবং তাকে সহযোগিতা করবেন প্রধানত রবীন্দ্রা আর রমলা চক্রবর্তী। আওয়ার লিডার ইজ অসীম দাশগুপ্ত, সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য লিডার মিনস। So if we win the election, then obviously Osim Dasgupta will be the mayoral candidate. No doubt in it. এদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেন গৌতম দেব। তিনি বলেন, হানিমুন ইজ ওভার, এবার সংঘর্ষে যাব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনে 2014-15 সালের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যে এলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। সন্ধ্যায় অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারও। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের 2014-15 সালের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতে রবিবার রাজ্যে এলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। এদিন দুপুরের বিমানে তিনি আগরতলায় এসে পৌঁছান। তাকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। বিমানবন্দর থেকে বেরিয়ে তিনি সোজা রাজধানীর একটি অভিজাত হোটেলে চলে যান। সন্ধ্যায় তিনি অনুষ্ঠানে যোগ দেবেন। এ অনুষ্ঠানে সৌরভ গাঙ্গুলির পাশাপাশি উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারও। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে। লিভসেভ প্রতিদিন খাও, যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও। আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ।
বুঝছি বুঝছি ও বুঝছি তো বুঝছি 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 আরে ভাই বুঝছি তো প্রিমিয়ার যে ভালো সিমেন্ট 10 বছরেও বুঝবো না। আপনার আস্থার প্রতি আমাদের সম্মান। প্রিমিয়ার সিমেন্ট, সাফল্যের 10 বছর। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে সাফল্য বামপন্থী ছাত্র সংগঠনগুলিরই। এরই মধ্যে প্রত্যাবর্তন ঘটল বিজেপির ছাত্র সংগঠন এবিভিপির। জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে সাফল্য বামপন্থী ছাত্র সংগঠনগুলিরই। এর মধ্যে প্রত্যাবর্তন ঘটল বিজেপির ছাত্র সংগঠন এবিভিপির। ছাত্র সংসদ নির্বাচনে প্রেসিডেন্ট পদ দখল করেছে অল ইন্ডিয়া স্টুডেন্টস ফেডারেশন। অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন প্রার্থীকে 67 ভোটে হারিয়ে জয়ী হয়েছে এআইএসএফ। যদিও ভাইস প্রেসিডেন্ট ও জেনারেল সেক্রেটারি পদ গিয়েছে আইসার দখলে। यहाँ के जो स्टूडेंट्स हैं उनकी जो राजनीतिक समझ है ये उसकी जीत है और उन्होंने बार बार साबित किया है कि इस कैंपस के अंदर जो भगवा राजनीति है, जो फांसीवादी राजनीति है, जो मोदी सरकार को कि समाज को बांटने की राजनीति है, धार्मिक आधार पे, जाति के आधार पे लोगों को बांट कर की राजनीति जो करने वाले लोग हैं उनकी राजनीति को कैंपस हमेशा से रिजेक्ट। অন্যদিকে দিল্লি বিশ্ববিদ্যালয় নির্বাচনে জয়ী হওয়ার পর জেএনইউতেও প্রত্যাবর্তন ঘটল এবিভিপির। তারা জয়েন্ট সেক্রেটারি পদে জয়ী হয়েছে। আইসা প্রার্থী 28 ভোটের ব্যবধানে হারিয়ে 14 বছর পরে জয় ছিনিয়ে নিল এবিভিপি। এছাড়াও সেন্ট্রাল প্যানেলের বেশ কয়েকটি পদে দায়িত্ব স্থান পেয়েছে এবিভিপি। उसके साथ साथ मैं बताना चाहता हूं कि यह एबीवीपी के सभी कार्यकर्ताओं की जीत है, हमारे सभी कार्यों की जीत है। हम लोग का जो एक नारा था, पॉजिटिव नारा, जिसकी वजह से हम लोग यहाँ पे वाईफाई प्लेसमेंट और प्लेसमेंट वाईफाई के लेके हम आगे बढ़े थे। आज यहाँ গত শুক্রবার ভোট নেওয়া হয়। 53.3% ভোট পড়েছিল। গত বছরের তুলনায় ভোটের হার ছিল সামান্য কম। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দুদিনব্যাপী কমলাসাগর ঐতিহ্যবাহী ভাদ্রমেলার শুভ উদ্বোধন করেন রাজ্যের পর্যটন মন্ত্রী রতন ভৌমিক। উপস্থিত ছিলেন মন্ত্রী বিজিতা নাথ সহ অন্যান্যরা। শনিবার উদ্বোধন হলো দুদিনব্যাপী কমলাসাগর ঐতিহ্যবাহী ভাদ্র মেলার। এর শুভ উদ্বোধন করেন পর্যটন মন্ত্রী রতন ভৌমিক। এদিনের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলাকার বিধায়ক নারায়ণ চৌধুরী। উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার সভাধিপতি ফখরুদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন মন্ত্রী বিজিতা নাথ, সিপাহীজলা জেলার এসপি প্রদীপ দে, মহকুমা শাসক প্রসম দে সহ অন্যান্যরা। তারা অভিজ্ঞতা থেকে এটা বলছি যে বাইরের যারা পর্যটক আসেন তাদের অভিজ্ঞতা বিনিময় আমাদের যারা পর্যটনের সাথে যুক্ত তাদের সাথে যেরকমভাবে করেন, তাতে তাদের মতামত হলো যে আমাদের রাজ্য এরকম একটা যেখানে এত সুন্দর পরিবেশ, এত পরিচ্ছন্ন শহরগুলি বা পর্যটন ক্ষেত্রগুলি অন্য রাজ্যে খুব কম আছে। দ্বিতীয় হলো বাইরের বিদেশি যে পর্যটক, এটার ক্ষেত্রে আমি বলবো আমাদের আরও পর্যটক বেশিও আসতে পারত। যেখানে আমাদের সবচেয়ে বেশি পর্যটক আসার কথা বাংলাদেশ, যদিও বাংলাদেশ থেকেই বেশি আসেন পর্যটক বিদেশের ক্ষেত্রে, সেখানে কিছু সমস্যা আছে। বাংলাদেশের যারা পর্যটন নিয়ে ঘাটাঘাটি করেন, অর্থাৎ ট্যুরিস্ট অপারেটর, যারা ট্যুর অপারেটর, তারা বিভিন্ন সময় আমাদের কাছে অভিযোগ করছেন বাংলাদেশ থেকে যদি এদেশে পর্যটক আসতে হয় তাহলে এদেশে ভাই হিসাবে মেনে নিতে চাই এবং ভ্রাতৃত্বের বন্ধনে মিলিত হয়ে আমরা এই রাজ্যের উন্নয়ন অগ্রগতিকে আরো ত্বরান্বিত, আরো সম্প্রসারিত করতে চাই। তার জন্য আমরা মেলা সহ বিভিন্ন কর্মসূচি সরকারিভাবে, এই মেলাটাও সরকারের অংশদারিত্ব রয়েছে এবং এখানে সোসাইটি হয়েছে। আমাদের এসডিএম সাহেব বলছিলেন যে ভারত সরকার এটাকে গ্রামীণ পর্যটন কেন্দ্র রূপে ঘোষণা করেছেন। ঘোষণা করা সহজ কাজ, ঘোষণা করাটা সহজ কাজ, ঘোষণাটাকে বাস্তবায়িত করা হচ্ছে কঠিন কাজ। সেই ক্ষেত্রে ঠিক আছে আমরা এগিয়ে যেতে পারিনি, কিন্তু কেন এগিয়ে যেতে পারিনি তারও বিশ্লেষণ করা প্রয়োজন রয়েছে।
সেখানে যে পরিমাণে আর্থিক সাহায্য সহ আমাদেরকে উন্নয়নের বা ডেভেলপমেন্টের জন্য পরামর্শ দেওয়ার কথা, সেই ধরনের সাহায্য সহযোগিতা আমরা পেয়েছি কিনা। দুদিনব্যাপী ভাদ্র মেলার প্রথম দিনেই কমলেশ্বরী মন্দির প্রাঙ্গণে সাজো সাজু রূপ নেয়। এই মেলায় একদিকে যেমন সরকারি সহযোগিতায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, অন্যদিকে বিভিন্ন জায়গা থেকে দোকানিরা তাদের নিজ নিজ পসরা সাজিয়ে বসেছে ব্যবসার উদ্দেশ্যে। রয়েছে সরকারের বিভিন্ন দপ্তরের কাজের পরিধি জানান দেওয়ার জন্য স্টল। সব মিলিয়ে এই মেলা যেন এক মিলন মেলার রূপ নিয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। স্কুলের প্রতিষ্ঠা দিবসে বলিউডি গানের সঙ্গে নেচে বদলে দিতে হয়েছিল রাজ্যের একটি সরকারি স্কুলের 7 শিক্ষিকাকে। আর এরূপ আরও একটি ভিডিও প্রকাশ্যে এলো, যেখানে দেখা গেল এক পলিটেকনিক কলেজের প্রিন্সিপালকে। আর এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানালেন মন্ত্রী ভানুলাল সাহা। স্কুলের প্রতিষ্ঠা দিবসে বলিউডি গানের সঙ্গে নেচে বদলি হতে হয়েছিল রাজ্যের একটি সরকারি স্কুলের 7 শিক্ষিকাকে। শিক্ষিকাদের উদ্দাম নাচের দৃশ্য ভাইরাল হয়ে যাওয়ার পর কর্তৃপক্ষ ওই শিক্ষিকাদের বদলি করেছিলেন। এবার আরও একটি ভিডিও প্রকাশ্যে এলো, সেখানে দেখা গেল রাজ্যের একটি সরকারি পলিটেকনিক কলেজের প্রিন্সিপালও পিছিয়ে নেই। তাকে শিক্ষক দিবসের অনুষ্ঠানে বলিউডি গানের সুরে নাচতে দেখা গেল। রাজ্যের অর্থমন্ত্রী ভানুলাল সাহা বলেছেন, এ ধরনের ঘটনা আদৌ কাম্য নয়। প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। এমন একটা দিনে এ ধরনের আচরণ একেবারেই গর্হিত কাজ। এটা ওই মহান ব্যক্তিত্বের প্রতি অশ্রদ্ধারই সামিল। মন্ত্রী আরও জানিয়েছেন, এটা শৃঙ্খলা ভঙ্গের কাজ। অভিযোগ, এভাবে চটুল হিন্দি গানের সঙ্গে নাচ নিয়ে প্রশ্ন করায় প্রিন্সিপাল কলেজের ফাইনাল সেমিস্টারের এক ছাত্রকে শাস্তিও দিয়েছিলেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দীর্ঘদিন ধরে চলে আসছিল এক বিবাহিত মহিলার সাথে এক টিএসআর জওয়ানের অবৈধ সম্পর্ক। আর এই অবৈধ সম্পর্কের প্রভাব পড়ছিল সমাজের যুবক যুবতীদের উপর। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন ব্রহ্মছড়ার কলিপাড়ায়। আবারও টিএসআর 12 নং বাহিনীকে কালিমালিপ্ত করল ওই বাহিনীর এক জওয়ান। বেশ কয়েকটি ঘটনার পর টিএসআর 12 নং বাহিনীর স্বস্তির নিঃশ্বাসে কিছুদিন পূর্বে ঘটা করে রাইজিং দিবস পালন করলেও এরই মধ্যে ঘটে গেল আরও একটি ঘটনা। জানা যায়, তেলিয়ামুড়া চাকমাঘাট অবস্থানরত টিএসআর 12 নং বাহিনীর এক জওয়ান ব্রহ্মছড়ার এক বিবাহিত মহিলার সঙ্গে ফষ্টিনষ্টি করার সময় এলাকাবাসী ধরে ফেলে। জওয়ানের নাম রুদ্রজিৎ দেব, পিতা রাজেন্দ্র দেব, বাড়ি রাজনগর থানাধীন ফটিক রায়ে। সে কর্মসূত্রে টিএসআর জওয়ান হলেও সে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে অসুস্থ টিএসআর জওয়ানদের দেখাশোনা করার দায়িত্ব পালন করত। সেখানেই মাস দেড়েক আগে ব্রহ্মছড়ার মহাভারত কলইয়ের স্ত্রী সবিতা দেববর্মা তার স্বামীকে হাসপাতালে চিকিৎসা করাতে এলে তার সঙ্গে টিএসআর জওয়ানের সম্পর্ক হয়। সেখান থেকে 1.5 মাস ধরে রাতে দুপুরে মদ্যপান করার বাহানায় ওই মহিলার বাড়িতে যেত ও রাত্রিযাপন করত। কিছুদিন পূর্বে ওই মহিলাকে নিয়ে কমলপুরে একটি গাড়ি করে যায়। তবে তাদের দুজনের এই অসামাজিক কাজ এলাকার লোকজন বরদাস্ত করতে পারল না। রবিবার সকালে একটি ঘর থেকে এলাকাবাসী তাদের ধরে এনে এলাকার চৌধুরীর বাড়িতে নিয়ে যায় এবং চৌধুরীকে সব কথা খুলে বলে। এমত অবস্থায় খবর যায় পুলিশে। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ, ছুটে আসে অন্যান্য টিএসআর জওয়ানরাও। ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলে। বৈঠক হয় পুলিশ টিএসআর একটি ঘরে, কিন্তু এলাকাবাসী কোনো মতেই মানতে নারাজ। ক্ষোভ উগরে দেয় পুলিশের বিরুদ্ধে। পরবর্তী সময়ে পুলিশ এলাকাবাসীর সামনেই টিএসআর জওয়ান ও ওই মহিলার কাছ থেকে একটি মোচলেখা নিয়ে তাদের ছেড়ে দিতে চাইলে উত্তেজিত মহিলারা ওই মহিলাকে মারতে উদ্যত হয়। একটি দুটি চড় ঘুষি মেরে ফেলে পুলিশের সামনেই। নির্বিকার পুলিশ ওই টিএসআর জওয়ানকে থানায় না এনে অন্য টিএসআরের হাতে তুলে দেয় এবং মহিলাকে থানায় নিয়ে আসে। এলাকাবাসীর বক্তব্যে ফুটে উঠবে এদিনের ঘটনার মূল রহস্য। তো বেশি দিন হচ্ছে না, যেদিন যে মায়ের জামাই যখন হাসপাতালে ভর্তি রোগী, তারপরের দিন থেকে পরিচয় হয়েছে টিএসআরটা এখানেও চাকরি করে, তার নার্সিংয়ের চাকরি মানে স্টাফটার এখানে পারেছে, তারে এখান থেকে তাই দেখশন করে, ইঞ্জেকশন দেয়, সব কিছু ওষুধপত্র দেয়। সেদিন থেকে তার লগে ওই যে কলই বিটির সাথে শারীরিক সম্মত হয়ে গেছে। তখন থেকে রাত্রে দিলে আইয়া ঘুমাইয়া যায়। তার জামাই জানে না, জামাইরে উল্টা গালি গাওয়া দেয়, ফিটাও দেয়। অনেক সময় জামাইটা একটু বুকা এবং জামাইটা রুকি, তারপর তুমি তোলে আমি তুমি খাও আমি বয়া খাইমু, এরকম করে ঝগড়া হয় প্রত্যেক দিন। তারপরে দিয়া ডাইনের জামাই তো কাজ করতে পারে না রুগী, তখন থেকে এভাবে চলছে। তাইনের টাকা দিয়েও কিছু মনে করে, একজন না তাই 3-4 জন আছে তাইনের যে শারীরিক সম্বন্ধটা, একজন থেকে একজন চেঞ্জ করে। আর এখন টিএসআর যারা তাইনের মাত্র 1 মাস হয়েছে, তারপরে যেন কি হইব ভগবানই জানে।
তাদের সবসময় এরকম একজন থেকে একজন চেঞ্জ করতেছে। মানে আজকে সকালবেলা কি তারা ঘরের মধ্যে ধরা হয়েছে? আমরা ঘরের মধ্যে গিয়া ধরছি, কথা করতেছে এবং খুব তাড়াতাড়ি গিয়ে আমরা সবাই ধরছি। পোলাপানে ফোন করছে, আমি ফোন করার পরে তার সঙ্গে এক ঘরের মধ্যে আসলো, তারা ধরছি, তারা কথাবার্তা সব প্রক্রিয়া 3-4টা বাইকে গেছে। তারপরে আমরা দৌড়াইয়া ধরছি, তারে ধরার পরে আমরা চৌধুরীর কাছে আনছি। আমরা পাড়াতে বাড়ি করে দিব সুযোগ কথা। তোমরা কি সমাজের বিচারে বইবা? এটা বইব। তোমরা কি সিদ্ধান্ত নিবা এখন? আমরা সিদ্ধান্ত হনে আমরা যা পারি পারার সিদ্ধান্ত আমরা করব। মানে তারা মর্জি মতে লেখলে কইলে হইব নি, ওই মানতো না আমরা। না পুলিশ কি লেখছে না লেখছে এটা আমরা জানি না। আর ওখানে স্বামী তো কইতেছে আমার বউ কিচ্ছু না, তার গোড়া কিন্তু আইছে, মদ খাইতে আইছে, এমনি দইরা আনছে, তারা তো এই কথাই কইতাছে, আমরা কিন্তু মানি না। আমরা অনেকবার আমরা চেষ্টা করছি তারা ধরনে লাগে, আমরা আজকে পাইছি, আমরা ধরে আনছি বাস। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শনিবার অনুষ্ঠিত হলো রাঙ্গামুড়া এসবি স্কুলের বার্ষিক শিক্ষক অভিভাবক সম্মেলন। এতে উপস্থিত ছিলেন কাঠালিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আব্দুল করিম সহ অন্যান্যরা। গ্রামীণ এলাকায় পেছনে পড়া ছাত্রছাত্রীদের শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের কৌশলগতভাবে যত্নবান হওয়ার আওয়াজ ওঠে রাঙ্গামুড়া ট্রাইবেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক সম্মেলনে। শনিবার এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় বিদ্যালয় কনফারেন্স হলে সম্মেলনের কাজ। এতে অভিভাবক ও অভিভাবিকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সম্মেলনের প্রধান অতিথি ছিলেন কাঠালিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আব্দুল করিম। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি স্বপন দেবনাথ এবং বিদ্যালয় পরিচালন কমিটির প্রেসিডেন্ট উদয়বাসী ত্রিপুরা। উল্লেখ্য 2012 সালের 3রা মার্চ মন্ত্রী শহীদ চৌধুরীর হাত ধরে রাঙ্গামুড়া এসবি স্কুলটি 10ম শ্রেণীতে উত্তীর্ণ হয়। বিগত 2 বছরে 65% ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়। শনিবার উক্ত বিদ্যালয়ের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করতে গিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজিত ভৌমিক জানান, চলতি বছরে প্রথম থেকে 10ম শ্রেণী অবধি ছাত্রছাত্রীর মোট সংখ্যা 262 জন। তার মধ্যে 95% উপজাতি ও সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রী। গড়ে 30% ছাত্রছাত্রী প্রতিদিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকে। তিনি দাবি করেন, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বা পরিকাঠামোগত কোনো সমস্যা এই মুহূর্তে নেই। সঙ্গে খুব ভালো সম্পর্ক এবং তারা ভালোভাবে শিক্ষা দান করেন। আর বিদ্যালয়ে মিড ডে মিল প্রকল্প খুব ভালোভাবে চলছে এবং অন্যান্য পরিকাঠামো সব ঠিকঠাকই আছে এবং আগামী কয়েকদিনের মধ্যে আমাদের যে নতুন কনস্ট্রাকশন বিল্ডিং হয়েছে, কিছুদিনের মধ্যে আমরা সেখানে। উত্থাপিত প্রতিবেদনের উপর গঠনমূলক আলোচনা ও সমালোচনার দিকগুলো তুলে ধরেন উপস্থিত অভিভাবক ও শিক্ষক সহ 4 জন। এদিকে একই দিনে বিদ্যালয়ের একটি কম্পিউটারের আনুষ্ঠানিক প্রশিক্ষণের সুবিধার্থে ছাত্রছাত্রীদের জন্য তার শুভ সূচনা করে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আব্দুল করিম জানান, আমার ছেলে ও মেয়েটাকে নিয়মিত বিদ্যালয় পাঠানো এবং প্রতিদিন বাড়ির মধ্যে সকালে 2 ঘন্টা, রাত্রেবেলা 2 ঘন্টা, এই 2 ঘন্টা আমি যদি আমার ছেলে এবং মেয়েটাকে বাড়ির মধ্যে বসাতে পারি, বইটা নিয়ে পড়ার টেবিলে বসাতে পারি, তাহলে ওই ছেলে কোনোদিন পরীক্ষা ফেল করতে পারে না, গ্যারান্টেড। সরকারকে আইন করতে হয়েছে কি, একটা ছেলে এবং মেয়ে বছরে 100 দিনের মধ্যে 85 দিন কমপক্ষে ক্লাসটা করতে হবে। বর্তমান যে শিক্ষা পদ্ধতি, এই শিক্ষা পদ্ধতির ক্ষেত্রে দেখা যায় প্রতিদিন যে শিক্ষকভাবে ক্লাসগুলি করেন, এই ক্লাসগুলি করার সময় এক একটা যে সিলেবাস, এক একটা যে লেসন, প্রতিটা লেসন এক একটার সাথে একটা সম্পর্কযুক্ত। আজকে আমার শিক্ষক একটা ক্লাসের মধ্যে যে বিষয়টা শিক্ষা দান করলেন, এই যে ছাত্ররা শুনল, সেই ছাত্ররা আগামী দিনে যে শিক্ষা একটার সাথে একটা লিঙ্ক, যদি সেটা শোনে সেইটা। অনুষ্ঠান সমাপ্তির প্রাক মুহূর্তে 265 জন ছাত্রছাত্রীর মধ্যে প্রতিদিন যারা স্কুলে উপস্থিত থাকে এমন 5 জন ছাত্রছাত্রীকে পুরস্কৃত করেন বিদ্যালয় কর্তৃপক্ষ। আমরা স্কুলে 20 জন মেয়েরা সাইকেল পাইছে, আমরা সাইকেল পাই আমরা সবাই খুশি। আমরা স্কুলে 16 জন স্যার আছে, স্যাররা সবসময় আসে, মানে ক্লাসও ঠিক মতো হয়, মিড ডে মিল খাওয়াও হয়। নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। জননেতা দশরথ দেবের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে সমরুপাড় গ্রাম পঞ্চায়েতে এক ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জননেতা দশরথ দেবের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে সমরুরপাড় গ্রাম পঞ্চায়েতে ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমরুরপাড় গ্রাম পঞ্চায়েতের প্রধান দিলীপ দাস, সিপিএম চণ্ডীপুর অঞ্চল কমিটির সম্পাদক সলিল ধর, চণ্ডীপুর অঞ্চল কমিটির সদস্য নন্দলাল দেবনাথ সহ অন্যান্যরা। সিপিএম দলের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন সমরুরপাড় গ্রাম পঞ্চায়েতের প্রধান দিলীপ দাস।
তারপর শুরু হয় সম্বরপাড় গ্রাম পঞ্চায়েত এলাকার অন্তর্গত ছোট ছোট ছেলে মেয়ে ও মহিলাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক ক্রীড়া অনুষ্ঠান। প্রয়াত জননেতা দশরথ দেবের চিন্তাধারা ও সমাজ থেকে অপসংস্কৃতি দূর করার জন্য রাজ্য কমিটির নির্দেশে এই প্রতিযোগিতার আয়োজন করা হয় বলে জানান রানা যাদব। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ত্রিপুরা রাজ্য কমিটি সিদ্ধান্ত মোতাবেক সারা রাজ্যে 10ই সেপ্টেম্বর থেকে 20 সেপ্টেম্বর প্রয়াত জননেতা দশরথ দেবের জন্ম শতবর্ষ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বৎসরব্যাপী প্রোগ্রাম চলছে। এই বৎসরব্যাপী প্রোগ্রামে প্রথমে আমরা বৃক্ষরোপণ উৎসব পালন করেছি। সেই মোতাবেক আজকে আমরা সম্বরপাড় গ্রাম পঞ্চায়েতে দশরথ দেবের জন্ম শতবর্ষ উপলক্ষে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, যার মধ্যে আছে বাচ্চাদের বিস্কুট দৌড়, 2টি বিভাগ আছে, প্রথম থেকে তৃতীয় শ্রেণী প্রথম বিভাগ ছেলে এবং মেয়ে, এবং চতুর্থ এবং পঞ্চম শ্রেণীকে নিয়ে দ্বিতীয় বিভাগ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কমলাসাগর দেবীপুর বাজার থেকে গৌতম কলোনির রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনো লাভ হয়নি। কমলাসাগরের অন্তর্গত দেবীপুর বাজার থেকে শান্তিটিলা হয়ে নতুন কলোনির দীর্ঘ 8 কিমি রাস্তা বেহাল অবস্থায় পড়ে আছে। 1998 সালে ওই রাস্তাটি ইট সলিং হওয়ার পর ওই রাস্তার এখনো পর্যন্ত কোনো কাজ করা হয়নি। এই রাস্তাটি দিয়ে 300 থেকে 400 পরিবার যাতায়াত করে। তারা এলাকার কমলাসাগর পঞ্চায়েতের প্রধান ও এলাকার বিধায়কের নিকট রাস্তাটি নিয়ে আলোচনাও করেন, তাতে পঞ্চায়েত ও এলাকার নেতৃত্বগণ কোনো সাড়া দেয়নি। এলাকাবাসীর অভিযোগ, প্রায় দিনই একটা না একটা দুর্ঘটনা ঘটেই চলছে এই রাস্তায়। যদি দ্রুত এই রাস্তাটি মেরামত করা না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে যাবে বলেও জানান। আমরা এই রাস্তাটা দেবীপুর বাজার থেকে কমলাসাগর পঞ্চায়েতের দেবীপুর বাজার থেকে ওই চা বাগানের রাস্তা লগে যায় মিলছে 3-3.5 কিলোমিটার রাস্তা টোটাল। এই জায়গাটার মধ্যে কয়েকশো পরিবারের বসবাস এবং কয়েক হাজার লোকের চলাফেরা রাত দিন, এবং প্রচুর যানবাহন এটাতে সবসময় আসা যাওয়া করে। যে কোনো সময় 98 সালে এই রাস্তাটা ইট চুরিং হয়েছে, এবং ব্লকের থেকে জানানো ব্লক পঞ্চায়েতের নেতৃত্ব কইছে যে এটা এই 1 বছরের মধ্যে ফ্রিজ হইব, কিন্তু 98 সাল থেকে আজকে 16 বছর যাবত এখন পর্যন্ত বারবার খালি এই কথাই শোনা যাইতেছে, শুনতেছি আমরা, শোনাইতেছে তারা। কিছু জিজ্ঞাসা করলে রাস্তাটার কথা কয় যে ইয়ে হইব, এটা টেন্ডার হয়ে গেছে গা। আমার তো মনে হয় এটা যে বিশালগড় ব্লকের 17 কোটি টাকার কেলেঙ্কারি, এটার মধ্যে এইটাও থাকবো। আর নইলে এই টাকা গেল কই, এতদিন যাবত রাস্তাটা হইতেছে না, যার জন্য এই মানুষের এই দুর্দশা, এই রাস্তাটার এই অবস্থা, সারাটা রাস্তা একই অবস্থা, আরো খারাপ। ঘটনাটা আপনারা পঞ্চায়েতে জানাইছেন? জানাইছি, পঞ্চায়েতে জানাইছি, বারবার তারা মৌখিক ভাবে জানাইছি, আবেদন করতেছি, তারা কেউ এই ব্যাপারে কোনো নাক গলাইতেছে না। এই গ্রামের নেতৃত্বের কোনো অভাব নাই। রাস্তার ঘটনাটা তাইনা যা কইছে তা ওই, হ্যাঁ, ইয়ানো এই রাস্তাটা দিয়া কমলাসাগর পঞ্চায়েতে যত বুদ্ধিজীবী আছে এই রাস্তাটা চলাফেরা করে, কিন্তু তারা চুপ কেন? ইয়ানোই আমরা সন্দেহ হয় সব টাকা তারাই মেরে খাইছে, আর নইলে রাস্তাটা চুপ কেন হয় এত যে খারাপ? এই রাস্তার কেউ কোনো মাঝে বলেন। এই রাস্তাটা দিয়া কমলাসাগরের পঞ্চায়েতের বুদ্ধিজীবী যত আছে সব চলাফেরা করে। এই রাস্তা কত পরিবার এই রাস্তায় চলাফেরা করে? এই পরিবার এটা তো হিসাব করলে 300-400 পরিবার হইব, আপ টু কমলাসাগর চা বাগান। আপনারা ব্যাপারটা পঞ্চায়েতে জানাইছেন? পঞ্চায়েতে জানানোর অর্থ কিটা? পঞ্চায়েতের পঞ্চায়েতের যত মূল সদস্য আছে সব এই রাস্তাটা চলাফেরা করে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। ভারত চীন সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ফের উত্তেজনা। লাদাখের উত্তরে বার্সে এলাকায় চীনা সৈন্যদের অস্থায়ী ক্যাম্প শুক্রবার ভেঙে দেয় ভারতীয় সেনা জওয়ানেরা। পশ্চিমবঙ্গ বিধাননগরে অসীম দাশগুপ্ত ও রমলা চক্রবর্তী এই ত্রিফলা অস্ত্রে তৃণমূলকে পরাস্ত করতে চাইছে সিপিআইএম। শনিবার সিটিজেন ফোরাম গঠন করে কংগ্রেস ও বাম দলগুলিকে আরও কাছে নিয়ে এসেছেন সিপিএম নেতা গৌতম দেব। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের 2014-15 সালের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যে এলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। এখনকার মতো খবর এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।